হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওজোন স্তরের ক্ষয়সাধন নিয়ে। ওজোন স্তরের যে ক্ষয় হচ্ছে তোমরা জানো সবাই, ওজোন স্তরের ক্ষয় নিয়ে আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে কতগুলো এমসিকিউ কোশ্চেন। আশা করি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন থাকছে হচ্ছে ওজোন হলো লাল বর্ণের উগ্রগন্ধি গ্যাস, নীল বর্ণের উগ্রগন্ধি গ্যাস, সবুজ বর্ণের উগ্রগন্ধি গ্যাস, বেগুনি বর্ণের উগ্রগন্ধি গ্যাস। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ওজোন হচ্ছে নীল বর্ণের উগ্রগন্ধি গ্যাস। অপশন বি হচ্ছে এর উত্তর হবে। নেক্সট 2 নম্বর দেখো, ওজোন হলো দুটি অক্সিজেন পরমাণুর আইসোটোপ, তিনটি অক্সিজেন পরমাণুর আইসোটোপ, একটি অক্সিজেন পরমাণুর আইসোটোপ যুক্ত আর 4টি অক্সিজেন পরমাণুর আইসোটোপ যুক্ত। তাহলে আমরা জানি ওজনের সংকেত কি? O3। ঠিক আছে, আমরা জানি কি ওজনের সংকেত হচ্ছে O3। তাহলে O3 মানে অক্সিজেনের তিনটে আইসোটোপ আছে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে অপশন বি, তিনটে অক্সিজেন পরমাণুর আইসোটোপ যুক্ত হচ্ছে ওজোন। ওজোন স্তর কোন স্তরের উপস্তর? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে ওজোন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের হচ্ছে উপস্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা স্তর আছে, তা সেই স্তরের মধ্যে হচ্ছে ওজোনের লেয়ারটা আমরা দেখতে পারি। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন বি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, O3 স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের কত উচ্চতায় অবস্থিত? এটার উত্তর হবে হচ্ছে 15 থেকে 30 কিলোমিটার। ঠিক আছে, 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় অবস্থিত হচ্ছে O3 স্তর অর্থাৎ ওজোন স্তর। ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের, আমরা 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজোন লেয়ার বা ওজোন স্তরটাকে আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন 5 নম্বর, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ প্রায়, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কত পার্সেন্টেজে আছে? এটা মোটামুটি আমরা সবাই জানি 0.03%, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। 0.03% হচ্ছে ওজোন আছে বায়ুমণ্ডলে। 6 নম্বর, নিচের কোন বৈশিষ্ট্যটি ওজোন স্তর সংক্রান্ত বিষয়ে ভুল? ওজোন গ্যাসের গঠন ও বিন্যাস একসঙ্গে চলতে থাকে, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাণ সর্বত্র সমান নয়, স্ট্র্যাটোস্ফিয়ারে O3 গ্যাসের পরিমাণ স্থির থাকে, অর্থাৎ ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। এখানে ভুল হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে এই গ্যাসের ঘনত্ব সর্বাধিক। তাহলে এটা হচ্ছে ভুল। ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটা আমরা জানি কি, ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটা তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন স্তরটা আমরা দেখতে পাই। অর্থাৎ এটা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, এটা হচ্ছে ভুল। 7 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যে একক, সে এককটাকে কি বলে? এককটাকে বলা হচ্ছে ডপসন। অর্থাৎ ডপসন এককের মাধ্যমে আমরা ওজোন গ্যাসের ঘনত্বটা পরিমাপ করতে পারি। ঠিক আছে, ঘনত্ব পরিমাপক করতে পারি হচ্ছে ডপসন ইউনিটের দ্বারা। নেক্সট কোন অঞ্চলের 8 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বনিম্ন? অর্থাৎ সবচেয়ে কম ঘনত্ব কোন অঞ্চলে দেখা যায়? সবচেয়ে কম ঘনত্ব দেখা যায় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম দেখা যায়। ঠিক আছে, মেরু অঞ্চলে আমরা জানি যে আন্টার্কটিকা অঞ্চল বা কুমেরু অঞ্চলে ওজোন গ্যাসের লেয়ারটা আমরা জানি যে এখানে প্রথম ওজোন গ্যাসের লেয়ারটা হচ্ছে পাওয়া গেছিল। অর্থাৎ এই ওজোন গ্যাসের ঘনত্বটা সর্বোচ্চ মেরু অঞ্চলে দেখা যায় আর সর্বনিম্ন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। অপশন এ হচ্ছে উত্তর হবে। নেক্সট 9 নম্বর উত্তর আমি বললাম, কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক? সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে মেরু অঞ্চলে। অপশন ডি উত্তর হবে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে দুটো মেরু অঞ্চল আছে, পৃথিবীর ওপর দিকে আছে সুমেরু, পৃথিবীর ওপর দিকে আছে হচ্ছে সুমেরু, আর নিচের দিকে আছে উপরে সুমেরু, আর নিচে আছে হচ্ছে কুমেরু। ঠিক আছে, মেরু অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে সর্বাধিক। নেক্সট 10 নম্বর, কাকে প্রাকৃতিক সৌরপদ্মা বলে? প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? প্রাকৃতিক সৌরপদ্মা বলে ওজোনোস্ফিয়ারকে। প্রাকৃতিক সৌরপদ্মা কেন বলে ওজোনোস্ফিয়ারকে? কারণ ওজোনোস্ফিয়ার কি করে? ওজোনোস্ফিয়ার সূর্যের যে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মিটাকে, অতি বেগুনি রশ্মি বা ইংরেজিতে বলে যেটা আল্ট্রাভায়োলেট রে, সেই আল্ট্রাভায়োলেট রেটাকে আটকায়। ঠিক আছে, এই জন্য যে ওজোনোস্ফিয়ারটাকে কি বলে? প্রাকৃতিক সৌরপর্দা।
নেক্সট 11 নম্বর, ওজোন গ্যাসের আবিষ্কারক কে? ওজোন গ্যাসের আবিষ্কারক কে? ওজোন গ্যাসের আবিষ্কারক হচ্ছে স্কোনবি। অপশন সি হচ্ছে উত্তর, স্কোনবি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করছি, সেটা যে তোমরা অনেকেই ভিডিও দেখছো, তোমরা ভিডিওটা দেখে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটা অন্তত লাইক করো। কারণ ইউটিউবের যে লগারিদম আছে, ইউটিউবের লগারিদম অনুযায়ী হচ্ছে লাইক তোমরা যত করবে বেশি, তত প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা ছড়াবে। ঠিক আছে, যাতে আমিও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার যে অনুপ্রেরণাটা সেটা পাই, সেই জন্য তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই একটা লাইক করো, লাইক করে পাশে থেকো। নেক্সট 12 নম্বর দেখো, 12 নম্বর, নিচের কে ওজোন স্তরের অবস্থান নির্ণয় করেন? ওজোন স্তরের অবস্থান কে নির্ণয় করেন? এটার উত্তর হবে হেনরি বুশ। অপশন বি উত্তর হবে হেনরি বুশ। ঠিক আছে, হেনরি বুশ হচ্ছে ওজোন স্তরের অবস্থান নির্ণয় করেন। নেক্সট, নিচের কে ওজোন স্তরের ঘনত্ব নির্ণয় করেন? ওজোন গ্যাসের ঘনত্ব নির্ণয় করেন কে? ওজোন গ্যাসের ঘনত্ব নির্ণয় করেন হচ্ছে গর্ডন ডবসন। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে গর্ডন ডবসন। গর্ডন ডবসন ওজোন গ্যাসের ঘনত্ব তিনি হচ্ছে নির্ণয় করেন। নেক্সট 14 নম্বর, কুমেরু অঞ্চলে কে ওজোন গহ্বর শনাক্ত করেন? কুমেরু অঞ্চলে, কুমেরু হচ্ছে পৃথিবীর হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চল, উত্তর মেরুকে সুমেরু বলে, দক্ষিণ মেরুকে কুমেরু বলে। কুমেরু অঞ্চলে ওজোন গহ্বর শনাক্ত করেন কে? সেটার উত্তর হবে হচ্ছে জে.সি. ফারম্যান। জে.সি. ফারম্যান তিনি প্রথম ওজোন গহ্বর হচ্ছে কুমেরু অঞ্চলে শনাক্ত করেন। অপশন সি হচ্ছে উত্তর হবে। 15 নম্বর, ওজোন স্তর সম্পর্কে, ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে প্রথম আলোকপাত কে করেন? প্রথম আলোকপাত কে করেন? ডবসন, গর্ডন ডবসন। ঠিক আছে, গর্ডন ডবসন ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে প্রথম আলোকপাত করেন। 16 নম্বর, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রকে কি বলে? এটা বলে বেগুনি স্পেকট্রোমিটার। অপশন সি হচ্ছে উত্তর হবে বেগুনি স্পেকট্রোমিটার। 17 নম্বর, কুমেরু অঞ্চলে কত সালে ওজোন গহ্বর শনাক্ত করা হয়? কুমেরু অঞ্চলে কত সালে ওজোন গহ্বর শনাক্ত করা হয়? এটার কি উত্তর হবে? এটা হবে উত্তর হচ্ছে 1985। 1985 সালে প্রথম কুমেরু অঞ্চলে ওজোন গহ্বর শনাক্ত করা হয়। ঠিক আছে, ওজোন গ্যাস কত সালে আবিষ্কৃত হয়? ওজোন গ্যাস আবিষ্কৃত হয় হচ্ছে 1840 সালে। ঠিক আছে, ওজোন গ্যাস আবিষ্কৃত হয় 1840 সালে। নেক্সট 19 নম্বর, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয় মনুষ্যসৃষ্ট কারণ হিসাবে কোনটি ঠিক? মনুষ্যসৃষ্ট কারণ হিসাবে সুপারসনিক বিমান থেকে নির্গত জলীয় বাষ্প এবং নাইট্রোজেন অক্সাইড সমূহের সঙ্গে ওজোন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া। সুপারসনিক যে বিমান আছে, প্রচুর দ্রুত গতিতে চলা একটা বিমান, এই বিমান থেকে যে জলীয় বাষ্প আর নাইট্রোজেন অক্সাইড যে নির্গত হয়, এটা ওজোন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া, ওজোন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ওজোন স্তরের ক্ষয় হয়। শিল্পাঞ্চলে চিমনি নির্গত সালফেট কণা, শিল্পাঞ্চলে যে কলকারখানা যে চিমনি আছে, সেই চিমনি থেকে যে দূষিত সালফেট কণা বের হয়, সেটা ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। তারপরে রেফ্রিজারেটর নির্গত সিএফসি গ্যাস, আমরা যে রেফ্রিজারেটর বা আমরা যে এয়ার কন্ডিশন ব্যবহার করি, সেগুলো থেকে যে সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস নির্গত হয়, সেই ক্লোরোফ্লুরোকার্বনও ওজোন স্তর, যে প্রাকৃতিক যে ওজোন স্তর, সেটাকে ক্ষতিগ্রস্ত ঘটায়, ক্ষতি করে। ঠিক আছে, এটা উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে সবগুলি ঠিক, অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, অপশন ডি এখানে উত্তর হবে। নেক্সট 20 নম্বর, মানুষের উপর ওজোন স্তরের প্রভাব হিসাবে কোনটি ঠিক? মানুষের উপর, মানুষের সানবার্ন দেখা দেবে, অর্থাৎ যে চামড়া যে পুড়ে যাওয়া সূর্যের আলোয়, সে ব্যাপারটা দেখা দেবে। ম্যালিগনেন্ট আর নন ম্যালিগনেন্ট ত্বক ক্যান্সার দেখা দেবে। এই জন্য যে বিদেশে যে সমুদ্র তটে যে রোদ পোহানো যে ব্যাপারগুলো ছিল, সেগুলো অনেকটা রেস্ট্রিকশন হয়ে গেছে, কারণ ত্বকের ক্যান্সারটা অনেক বেড়ে গেছে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। ঠিক আছে, এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি ঠিক। অর্থাৎ মানুষের উপর ওজোন স্তরের যে ক্ষতিকারক প্রভাব আছে, সে প্রভাবগুলো এখানে হচ্ছে সবগুলি ঠিক। নেক্সট 21 নম্বর, ওজোন স্তরের অবক্ষয় দ্বারা জলবায়ুর উপর প্রভাব। জলবায়ুর উপর কি প্রভাব পড়বে? পৃথিবীর তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এটা ঘটবে।
অনিয়মিত বৃষ্টি আর খরা দেখা দেবে, দেখতেই পাচ্ছি আমরা যেখানে বৃষ্টির দরকার নেই সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে খরা আগের তুলনায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কমে গেছে, অর্থাৎ খরা দেখা দিচ্ছে। ধোঁয়াশার পরিমাণ তীব্রতর হবে, ধোঁয়া আর কুয়াশা মিলে যে ধোঁয়াশার সৃষ্টি হয় আমরা জানি, সেই ধোঁয়াশা শহরাঞ্চলে একটা প্রচুর পরিমাণে ক্ষতি ঘটাচ্ছে। ধোঁয়াশার ফলে দিল্লিতে, আমাদের ভারতবর্ষে যে দিল্লি, এই দিল্লিতে একটা টাইমে শীতকালে একটা সময় প্রচুর পরিমাণে ক্ষতি করে এই ধোঁয়াশা, মানুষজন বাইরে বেরোতে পারে না, বা প্লেন চলাচল বা ট্রেন চলাচল বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। ঠিক আছে, এগুলো ওজোন স্তরের অবক্ষয়ের দ্বারা জলবায়ুর যে প্রভাব, এই প্রভাবের মধ্যে পড়ে। অর্থাৎ এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি ঠিক। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তরে অবক্ষয় দ্বারা উদ্ভিদ আর প্রাণীর ওপর কি প্রভাব পড়তে পারে? উদ্ভিদের ক্লোরোসিস রোগ হবে, পাতা যে ক্লোরোসিস রোগ হয় সে ক্লোরোসিস রোগ হতে পারে। বৃদ্ধি আর উৎপাদনশীলতা হ্রাস পাবে, উদ্ভিদের যে বৃদ্ধি সেটা স্বাভাবিকের তুলনায় কমে যাবে। বাষ্পমোচনের হার বাড়বে, ঠিক আছে, বাষ্পমোচনের হার বাড়বে। আর সবগুলি ঠিক। এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি ঠিক, অপশন ডি হচ্ছে এর উত্তর হবে। নেক্সট 23, নিচের কোনটি ওজোন স্তরে ক্ষয় সংক্রান্ত প্রোটোকল? ওজোন স্তরে ক্ষয় সংক্রান্ত প্রোটোকল, এখানে দেখো 4টে প্রোটোকলের নাম তোমরা দেখো দেওয়া আছে। এখানে ওজোন স্তরে যে ক্ষয় সংক্রান্ত যে প্রোটোকল সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়েছে? 24। মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1987। ঠিক আছে, 1987 হচ্ছে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। অপশন এখানে সি উত্তর হবে। নেক্সট 25, ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি, সিএফসির বাণিজ্যিক নাম কি? সিএফসির বাণিজ্যিক নাম কি? এফআইএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরো ইথেন, ফ্রেয়ন। এখানে উত্তর হবে হচ্ছে ফ্রেয়ন, অপশন ডি উত্তর হবে ফ্রেয়ন। নেক্সট 26, মন্ট্রিল প্রোটোকলের প্রতিপাদ্য হিসেবে কোনটি ঠিক নয়? কোনটি ঠিক নয়? মন্ট্রিল প্রোটোকলের যে প্রতিপাদ্য ছিল সেই প্রতিপাদ্য হিসেবে কোনটি ঠিক নয়? ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে, এটা ঠিক একদম। মিথাইল ক্লোরোফর্মের ব্যবহার কমাতে হবে, মিথাইল ক্লোরোফর্ম, এই যে মিথাইল ক্লোরোফর্ম এর ব্যবহারটা কি করতে হবে? কমাতে হবে। ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদন নিষিদ্ধ করতে হবে, সিএফসির ব্যবহারটা একেবারে কি করতে হবে? একেবারে নিষিদ্ধ করতে হবে। আর ক্লোরোফ্লুরোকার্বনের পরিবর্তে হাইড্রোকার্বন ব্যবহার করতে হবে। এইটা এই মন্ট্রিল প্রোটোকলে বলা হয়নি যে ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদন নিষিদ্ধ করতে হবে, কিন্তু ক্লোরোফ্লুরোকার্বনের পরিবর্তে যে হাইড্রোকার্বন ব্যবহার করতে হবে এইটা বলেনি। ঠিক আছে, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। 27, ওজোন স্তরের সংরক্ষণের ব্যাপারে কোনটি ঠিক? ওজোন স্তরে যে সংরক্ষণ, এই সংরক্ষণের ব্যাপারে কোনটি ঠিক? হ্যালোন গ্যাস উৎপাদন বন্ধ করতে হবে, হ্যালোন গ্যাস একটা ক্ষতিকারক গ্যাস, এটা বিভিন্ন রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনে ব্যবহার করা হয়, এই উৎপাদনটা বন্ধ করতে হবে। রেফ্রিজারেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে, এটাও ঠিক। তারপরে ট্রাইক্লোরো ইথেনের ব্যবহার বন্ধ করতে হবে, এটাও ঠিক। ট্রাইক্লোরো যে ইথেন এটা ক্ষতিকারক, এটার ব্যবহার বন্ধ করতে হবে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি ঠিক। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। নেক্সট 28, ওজোন স্তর অবক্ষয়ের দ্বারা বাস্তুতন্ত্রের উপর প্রভাব সম্পর্কে কোনটি ঠিক? বাস্তুতন্ত্রের উপর কি কি প্রভাব পড়বে? দেখো এখানে ফার্স্ট উত্তর কি আছে তোমরা দেখো, অতিবেগুনি রশ্মির প্রভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। সামুদ্রিক বাস্তুতন্ত্র যে খাদ্য শৃঙ্খল, যে খাদ্যজাল আছে, এই সামুদ্রিক বাস্তুতন্ত্রটা অতিবেগুনি রশ্মির প্রভাবে বিঘ্নিত হচ্ছে। মহীসোপান অঞ্চলে ফাইটোপ্ল্যাঙ্কটন মারা যায়। তাহলে এই যে সামুদ্রিক বাস্তুতন্ত্র যে বললাম বিঘ্নিত হচ্ছে, এই সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিতর মধ্যে মহীসোপান যে অঞ্চল আছে, সমুদ্রে যে মহীসোপান আছে, মহীসোপান আর মহীঢাল, সমুদ্রের মহীসোপানটা কোথায়? সমুদ্রের যে তট বরাবর যে অঞ্চলটা আছে, তট বরাবর অঞ্চলটা হচ্ছে মহীসোপান। ঠিক আছে, তারপরে যে অঞ্চলটা খাড়া অঞ্চলটা, এটা হচ্ছে মহীঢাল। এই মহীসোপানে যে ফাইটোপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুরভাবে মহীসোপান অঞ্চলে থাকে, এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা মারা যায়। খাদ্য শৃঙ্খলা আর খাদ্য জাল বিঘ্নিত হয়, এটাও হয় ওজোন স্তরের যে অবক্ষয় এর কারণে। তা এখানে উত্তর হচ্ছে অপশন ডি, সবগুলি ঠিক। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। নেক্সট 29,
বায়োলজিক্যাল ফার্নেস উইল টার্ন ইনটু ব্লাস্ট ফার্নেস, একটা ইংরেজি কোট করা আছে, বায়োলজিক্যাল ফার্নেস উইল টার্ন ইনটু ব্লাস্ট ফার্নেস। এই কথাটা কোন স্তরের সঙ্গে যুক্ত? এই কথাটা কোন স্তরের সঙ্গে যুক্ত? এই কথাটা তোমরা বুঝতে পারছো, এই কথাটা হচ্ছে ওজোনোস্ফিয়ারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এই কথাটা হচ্ছে ওজোনোস্ফিয়ারের সঙ্গে যুক্ত, তাহলে অপশন সি হচ্ছে এর উত্তর হবে। নেক্সট 30, ওজোন স্তরের ঘনত্ব কত ডপসন এককের নিচে নামলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যাবে? তাহলে যে ডপসন ইউনিটটা যে আছে, এই ডপসন ইউনিটে কত ইউনিটের নিচে নামলে আমরা বলবো যে ওজোন স্তর কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে 200 ডপসন ইউনিটের নিচে যদি নামে, 200 ডপসন ইউনিটের নিচে নামে যদি, তাহলে আমরা বলতে পারি যে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে অপশন এ 200 ডপসন ইউনিটের নিচে যদি ওজোন স্তরের ঘনত্ব নামে, তাহলে আমরা বলতে পারি যে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসটাতে একটা লাইক দেবে, লাইক দিয়ে আমার সঙ্গে থাকবে এবং আমাকে উৎসাহিত করবে যাতে এই ধরনের অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারি আমি। ঠিক আছে, তোমাদের ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখলে তোমাদের এর জন্য অনেক অনেক ধন্যবাদ।